বাংলা সাহিত্যের একমুঠো রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন থ্রিলার ক্রিয়েটিভিটি। আপনাদের জন্য আজকের গল্প অতৃপ্ত আত্মার রহস্য। আজকের গল্পের মিতুল ও বিজয়া দেবীর চরিত্রে বিউটি, টুটুলের চরিত্রে সঞ্জিত, বিজনবাবুর চরিত্রে সুজয়, অমর্ত্যবাবু এবং মূল চরিত্রে আমি মৃন্ময়। শুরু হচ্ছে আজকের গল্প। শ্রাবণ মাস, সন্ধেবেলা ঝিরঝির করে একটানা বৃষ্টি পড়ে চলেছে। সেই কখন নেমেছে, দুপুর গড়িয়ে বিকেল কেটে গিয়ে এখন সন্ধে হয়। তবুও বৃষ্টি থামার নাম নেই। চারিদিকে জল থই থই করছে। রাস্তাঘাটে বাস টাসও তেমন নেই, লোকজনও তেমন চোখে পড়ছে না। যারা বেরিয়েছিল দুর্যোগ দেখে তাদের অনেকেই ফিরে গেছে ইতিমধ্যে। তবুও তার ভিতর শহরতলির এদিকে যে এক আধজন বাস থেকে নামছে না তা নয়। নেহাতি প্রয়োজনে যাদের দেরি করে ফিরতে হচ্ছে সেই তারাই এখন বাস থেকে নেমে ছাতা মাথায় ছপ ছপ করে এদিক ওদিক দৌড়াচ্ছে। অমর্ত্যবাবুও দৌড়ালেন। না দৌড়ে আর উপায় কি, সঙ্গে ছাতা নেই। সকালের দিকে আকাশটা ভালো থাকায় ছাতা নেবার দরকার মনে করেননি, কিন্তু দুপুরের দিকেই আকাশ কালো করে যে বৃষ্টি নামলো, সে কি বৃষ্টি! প্রথমে ভেবেছিলেন কমে যাবে, আর কমলেই বেলা থাকতে থাকতে আজ একটু আগেই বেরিয়ে পড়বেন অফিস থেকে। অথচ তার হলো কই। বৃষ্টি কমে আসতে আসতে সেই বেলা গড়িয়ে গেল, তাও কি পুরোপুরি কমলো? ঝিরঝির করে একটানা পড়েই চলেছে। হাতের ফাইলটা মাথার উপর আড়াল করে প্যান্ট গুটিয়ে গলির ভেতর ঢুকলেন অমর্ত্যবাবু। গলিতে বেশ খানিকটা জল জমেছে। এই জলেও নামতে হতো না যদি গাড়িটা তার ঘরের দরজায় এসে দাঁড়াতো, কিন্তু উপায় নেই। বাড়িতে ঢোকার মুখেই যে মস্ত এক গলি, এ গলিতে গাড়ি ঢোকে না। অফিসের গাড়িটা তাই রোজই তাকে গলির মুখে ছেড়ে দিয়ে যায় ও ওখান থেকেই তাকে গাড়িতে তোলে। জল পার হয়ে অমর্ত্যবাবু বাড়ির দরজায় এসে কলিং বেল বাজালেন। প্রায় সঙ্গে সঙ্গেই দরজাটা খুলে গেল। খুলল তার মেয়ে মিতুল। অমর্ত্যবাবু জিজ্ঞাসা করলেন, কিরে, কেউ আসেনি? মিতুল ঘাড় নাড়ল, মুখটা থমথমে, চোখ দুটো ছলছল করছে। অমর্ত্যবাবু বুঝলেন অনেককে বলেও কেউ না আসায় মেয়েটার মন খারাপ হয়ে গেছে। তা হওয়ারই কথা। অন্তত এই দিনটিতে আজ মেয়ের জন্মদিন উপলক্ষে আত্মীয় স্বজনদের অনেককেই নেমন্তন্ন করেছিলেন অমর্ত্যবাবু। এটা তার মেয়ের ক্ষেত্রে যেমন, ছেলের ক্ষেত্রেও ঠিক তেমনি। এইভাবেই চলে আসছে আজ বছর কয়েক ধরে। আসলে জন্মদিনটা উপলক্ষ মাত্র। এই সুযোগে সবার সঙ্গে দেখা হবে অমর্ত্যবাবু তাই অনেককেই আসতে বললেন। তবে এবারের আয়োজনটা একটু বেশিই ছিল। দিন 15 হলো এই বাড়িটা কিনে এসে উঠেছেন তিনি। পুরনো বাড়ি জলের দরে বিক্রি হয়ে যাচ্ছিল। সুযোগ বুঝে বাড়িটা কিনে ফেললেন অমর্ত্যবাবু। তবে রং টং করে গৃহপ্রবেশের সময় আর কাউকে বলতে পারেননি সামনেই মেয়ের জন্মদিন, তখনই সবাইকে বলবেন। হ্যাঁ, বলেও ছিলেন, কিন্তু দুপুর থেকে যা দুর্যোগ শুরু হয়েছে, এই ঝড় বৃষ্টি মাথায় করে কে আর এখানে আসবে? অমর্ত্যবাবু বললেন, তার মন খারাপ করে কি করবি বল? দুপুর থেকে যা শুরু হয়েছে, রাস্তাঘাট ভেসে যাচ্ছে। দেখ না, আমিই তো এলাম কত কষ্ট করে। যাক গে, চল ভেতরে চল। কেক কেটেছিস? মিতুল মাথা নাড়ল। না, এখনো ওসব কিছুই হয়নি। তুমি আসোনি, তাই মা দেরি করতে বলল। ও তাই নাকি? ঠিক আছে, তোর মাকে বল সব রেডি করতে। আমি চটপট হাত মুখ ধুয়ে আসছি। বলতে বলতে অমর্ত্যবাবু দরজাটা বন্ধ করে ভেতরের দিকে চলে গেলেন তার নিজের ঘরে। প্রায় মিনিট 20 পর যখন তিনি নিজের ঘর থেকে বেরোলেন, তখন তার পরনে দুধসাদা পায়জামা পাঞ্জাবি,
হাতের আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মিতুলকে ডেকে বললেন, কই রে মিতুল, সব রেডি? মিতুল নয়, এবার জবাব দিলেন মিতুলের মা, অমর্ত্যাবুর স্ত্রী বিজয়া দেবী। তিনি বললেন, হ্যাঁ, সবই রেডি, এখন তুমি এলেই হলো। পর্দা সরিয়ে অমর্ত্যবাবু পাশের ঘরে পা বাড়ালেন। এই ঘরটা বেশ বড়, 20-25 জন লোক অনায়াসে বসতে পারে। এখানেই ডাইনিং টেবিলের ওপর একটা সুন্দর ট্রেতে একটা বড় কেক সাজানো। কেকটার চারপাশে কতগুলো মোম জ্বলছে। অমর্ত্যবাবু গুনে গুনে দেখলেন ঠিক 13টা মোমই সাজানো হয়েছে। তার মেয়ে মিতুল এবার 13 বছরে পা দিল। এবার মিতুলকে এক ফুঁয়ে সবকটা মোম নেভাতে হবে। ছেলেটা কাছেই ঘুরঘুর করছিল, সুযোগ পেয়ে বলল, কিরে দিদি, পারবি তো নেভাতে? না পারলে আমায় বলিস। কেন তোকে বলবে? বিজয়া দেবী ছেলের দিকে তাকিয়ে হাসলেন। দিদি নিজেই সবগুলো নেভাতে পারবে। ওই মিতুল, আয় এদিকে আয়। মিতুল এগিয়ে এলো, মাথা নিচু করে খুব জোরে একটা ফুঁ দিল। সঙ্গে সঙ্গে মোমগুলো নিভে গেল। অমর্ত্যবাবু আর বিজয়া দেবী দুজনেই হাততালি দিয়ে উঠলেন। ছেলেটাও আনন্দে চেঁচিয়ে উঠল। কিন্তু 1 মিনিটও গেল না, ছেলের উচ্ছ্বাসটা শেষ হতে না হতেই মোমগুলো আবার দপ করে জ্বলে উঠল। অমর্ত্যবাবু বললেন, দাঁড়া, ঠিক মতো নেভেনি বোধ হয়। নে আরেকবার ফুঁক দে তো। মিতুল আবার ফুঁ দিল। সঙ্গে সঙ্গে সবকটা মোমই এক ফুঁয়ে নিভে গেল। কিন্তু একটু পরে আবার একই দৃশ্য, দপ করে সেগুলো জ্বলে উঠল। দাঁড়া তো। অমর্ত্যবাবু এবার নিজে এগিয়ে এলেন। খানিকক্ষণ মোমগুলোর দিকে তাকিয়ে রইলেন। নিজে পেশায় ইঞ্জিনিয়ার, কর্মক্ষেত্রে কত বড় বড় মেশিনের কলকবজা নাড়াচাড়া করতে হয়, অথচ সামান্য কটা মোম কেন এমন করছে ঠিক বুঝতে পারল না। তাই বললেন, দাঁড়া, আমি এবার নিজেই দেখছি। বলে খুব জোরে একটা ফুঁ দিলেন তিনি। মোমগুলো নিভে গেল, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই ফের জ্বলে উঠল। মাথাটা তুলে অমর্ত্যবাবু স্ত্রীর দিকে তাকালেন। কি ব্যাপার বলো তো? কি জানি, ঠিক বুঝতে পারছি না। বিজয়া দেবী কেমন একরকম ভাবে বললেন। অমর্ত্যবাবু বললেন, তুমি একবার চেষ্টা করে দেখো তো। কিন্তু বিজয়া দেবী ততক্ষণে পিছিয়ে গেছেন। কেমন একটা ভয় ঢুকে গেছে তার মধ্যে। ছেলে মেয়েদের কাছে টেনে এনে বললেন, আমার কেমন খারাপ লাগছে, তার চেয়ে তুমি জল ছিটিয়ে ওগুলোকে নিভিয়ে দাও। অমর্ত্যবাবু বললেন, জল ছেটালে কেকটা নষ্ট হয়ে যাবে তো। আচ্ছা, আমি আর একবার চেষ্টা করে দেখি। অমর্ত্যবাবু আবার ফুঁ দিলেন, পরপর কয়েকবার। কিন্তু আশ্চর্য, যতবারই ফুঁ দেন মোমগুলো নিভে যায় ও সঙ্গে সঙ্গে আবার জ্বলে ওঠে। এরকমই চলল বেশ কয়েকবার। শেষে বিরক্ত হয়ে একটা জল ভর্তি সসপ্যান এনে চাপা দিতেই সবকটা মোম পুরোপুরি নিভে গেল। সে রাতে আর কিছু হলো না। কিন্তু ঘটনাটা ঘটল পরের দিন রাত্রে। রাত তখন কটা হবে, বোধহয় 2 কি 2:30। নিজের ঘরেই বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন অমর্ত্যবাবু। হঠাৎ একটা ভয়ার্ত চিৎকারে চমকে জেগে উঠলেন। চটপট উঠে বিছানায় বসতেই কানে এলো এরপর ঝনঝন শব্দ, যেন একসঙ্গে অসংখ্য জিনিস এলোমেলোভাবে কেউ ছুঁড়ে মারছে। আর তারপরেই আবার সেই চিৎকার। চিৎকারটা ঠিক তার ডান দিক থেকে ভেসে আসছে। অমর্ত্যবাবু চকিতে উঠে ঘরের আলোটা জ্বাললেন। তারপর পর্দা সরিয়ে ডান দিকের ঘরে যেতেই তিনি চমকে উঠলেন। অন্ধকার থেকে একটা গোঙানির শব্দ কানে আসছে। গোঙানিটা অনেকটা কান্নার মতো। কে কাঁদছে এই রাত্রিরে? অমর্ত্যবাবু স্ত্রীর নাম ধরে ডেকে উঠলেন, বিজয়া, বিজয়া,
কি হয়েছে? তারপরেই সুইচ টিপে এই ঘরের আলোটা জ্বালিয়ে দিলেন। আলো জ্বালতেই চোখে পড়ল ঘরের সমস্ত জিনিস লণ্ডভণ্ড, ভেঙে চুরে চারিদিকে ছড়িয়ে আছে। আর তারই একদিকে শুয়ে আছে বিজয়া, অন্য পাশে কাত হয়ে পড়ে আছে মিতুল। ছেলেটা অবশ্য অঘরে ঘুমোচ্ছে। অমর্তবাবু এগিয়ে গেলেন স্ত্রীর দিকে। গোঙানিটা বেরোচ্ছে তার মুখ থেকেই। স্ত্রীকে উদ্দেশ্য করে অমর্তবাবু বললেন, বিজয়া, বিজয়া। কিন্তু বিজয়ার দিক থেকে কোনো উত্তর নেই। অমর্তবাবু এবার তার স্ত্রীকে ধাক্কা দিতে লাগলেন। কি কি হয়েছে বিজয়া? বিজয়া দেবীর এবার যেন সম্বিত ফিরল। ধড়মড় করে উঠে বসলেন বিছানায়। তারপর অমর্তবাবুর দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে বলে উঠলেন, মিতুলকে কে যেন গলা টিপে ধরেছিল এইমাত্র। কে 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 মারছিল? এইসব জিনিসপত্র বা ভাঙলো কে? বলতে বলতে অমর্তবাবু এবার মিতুলের দিকে এগিয়ে গেলেন। মিতুলের দাঁত কপাটি লেগে গেছে। অমর্তবাবু বললেন, শিগগির একটু জল আনো বিজয়া, মিতুল অজ্ঞান হয়ে গেছে। কিন্তু আমার ভয় করছে ভীষণ। বিজয়া দেবী ভয়ে কাঁপতে কাঁপতে বললেন। অবস্থা বুঝে অমর্তবাবুই উঠলেন। নিজের ঘরের জলের জগটা নিয়ে ছুটে এলেন। তারপর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে দাঁতের ফাঁকে আঙুল ঢুকিয়ে দাঁত কপাটি খুলে দিতেই জ্ঞান ফিরল মিতুলের। সঙ্গে সঙ্গে সে জড়িয়ে ধরল বাবাকে। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি আর এখানে থাকবো না বাবা, আমার ভীষণ ভয় করছে। অমর্তবাবু মেয়েকে নিয়ে স্ত্রীর দিকে তাকালেন। চটপট টুটুলকে আমার সঙ্গে নিয়ে এসো। বিজয়া দেবী টুটুলকে কোলে নিতেই অমর্তবাবু ওদের নিয়ে নিজের ঘরে এলেন। মিতুল আর টুটুলকে নিজের খাটে শুইয়ে দিতেই মিতুল উঠে গেল। না, আমি একা শোবো না। একা কোথায়? ভাই তো আছে। না না, তুমি থাকো এখানে। অমর্তবাবু দেখলেন মেয়েটা ভয়ে নীল হয়ে আছে। স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল বলো তো? বিজয়া দেবী কাঁপতে কাঁপতে বললেন, প্রথমে তো বুঝতে পারিনি। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই মনে হলো আশেপাশে কেউ যেন ঘুরছে। ভাবলাম তুমি বোধহয়, তাই তোমায় ডাকতে যাচ্ছিলাম। কিন্তু তার আগেই ঝনঝন করে কানে শব্দ এলো। বুঝতে পারলাম কেউ জিনিসপত্র ভেঙে চুরমার করছে। বেড সুইচটা জ্বালিয়ে চিৎকার করতে গিয়ে যা দেখলাম তাতে আমার বুকের রক্ত এখনো হিম হয়ে আসছে। একটা 13-14 বছর বয়সের মেয়ে, কিন্তু তার দু চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। আর হাতগুলো কি লম্বা লম্বা, দাঁতগুলো বিকট। দাঁত মুখ খিচিয়ে সে মিতুলের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ততক্ষণে ঘুম ভেঙে গেছে মিতুলের। মিতুল একটা চিৎকার দিয়ে উঠেছে। ওর চিৎকারে আমিও চেঁচালাম। কিন্তু মেয়েটা তখন আমায় হাত তুলে একটা চড় মারল। ঠিক চড় নয়, মনে হলো যেন একটা দমকা হাওয়া আমার গাল ছুঁয়ে গেল। ব্যাস, তারপর আমার আর কিছু মনে নেই। অমর্তবাবু বললেন, কিন্তু তোমরা ঠিক দেখেছো নাকি কোনো চোর ঢুকেছিল? কিন্তু চোর এলে সে জিনিসপত্র ভেঙে বাড়ির মালিকের ঘুম ভাঙাবে কেন? তা অবশ্য ঠিক, কিন্তু কি ব্যাপার বলো তো? ব্যাপার খুবই খারাপ। আমার গতকালই সন্দেহ হয়েছিল, না হলে ফুঁ দিয়ে মোমবাতিগুলো নেভাবার পরেও কেন আবার জ্বলে উঠবে? তুমি কালই অন্য বাড়ি দেখো, ভাড়া বাড়ি হলেও থাকবো, কিন্তু এ বাড়িতে থাকা অসম্ভব। উফ, কি সাংঘাতিক। মার কথায় মিতুলও এবার বলল, হ্যাঁ বাবা, তুমি অন্য কোথাও চলো, এখানে আর থাকবো না আমি। আর একটু হলেই আমার গলা টিপে ধরতো। বলতে বলতে কেঁদে ফেলল মিতুল। অমর্তবাবু মিতুলকে কাছে টেনে নিলেন, কিন্তু তখনও যেন কিছু বুঝে উঠতে পারলেন না। পারলেন সকালে ঘুম থেকে উঠে। বাজার যাওয়ার সময় গলির মুখে যেতেই কে যেন পেছন থেকে ডাকলো।
পিছন ফিরে তাকাতেই অমরবাবু দেখলেন তার পাশের বাড়ির বিজনবাবু। কাছে এসেই বললেন, কাল রাতে কি হয়েছিল আপনার বাড়িতে? চিৎকার আর শব্দ শুনলাম। অমরবাবু সব গুছিয়ে বললেন ব্যাপারটা। শুনে বিজনবাবু বললেন, আমি জানতাম এমন একটা কিছু ঘটবে। আপনি যখন বাড়িটা কেনেন আমরা তখন ছিলাম না, মাসখানেকের জন্য বেনারস গিয়েছিলাম। থাকলে আপনাকে বারণ করতাম ও বাড়ি না কিনতে। বাড়িটার কি ব্যাপার বলুন তো? আসলে বাড়িটা যিনি তৈরি করেছিলেন, বছর 25 আগে তার একমাত্র মেয়ে জন্মদিনের দিন আগুনে পুড়ে মারা যায়। মেয়ে মারা যাওয়ার পর মেয়ের শোকে ভদ্রলোকের স্ত্রী একদিন আত্মহত্যা করে। এর বছর 2 পর ভদ্রলোক বাড়িটা বেচে দেন, কিন্তু যে কেনে সেই আর থাকতে পারে না ভয়ে। শোনা যায় মা ও মেয়ে মৃত্যুর পর এখনো পালা করে বাড়িটা যক্ষের মতো পাহারা দিয়ে রেখেছে। অমরবাবু চমকে উঠলেন, বললেন, আমি তাহলে যার কাছে কিনেছি সেও কি একই সমস্যায় পড়েছিল? হ্যাঁ, বিজনবাবু বললেন, তবে কেনার আগে আমি তাকে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু তিনি শোনেননি আমার কথা। পরে অবশ্য বিশ্বাস করেছিলেন। অমরবাবু চুপ করে রইলেন। মনে মনে ঠিক করলেন আজ ছুটির দিন, আজই একবার ভাড়া বাড়ি খুঁজে বেরোবেন তিনি। তারপর সুযোগ বুঝে বাড়িটাও তিনি বেচে দেবেন কাউকে।